তোমরা যে সকল ক্যান্ডিডেট 2024 এর WBCI এর পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ যেটা ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, আর্কিটেকচারের পরীক্ষা হয়ে থাকে আমাদের রাজ্য জয়েন্ট যেটাকে আমরা বলে থাকি, যেটার মাধ্যমে তোমরা বিটেকে ভর্তি হতে পারো, বি ফার্মাতে ভর্তি হতে পারো, অর্থাৎ ফার্মাসি নিয়ে পড়াশোনা করতে পারো। সেটার কিন্তু ফর্ম ফিল আপের ডেট প্রকাশ করা হয়ে গেছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেটা কিন্তু পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের সাথে সব কিছু বিস্তারিত আলোচনা করব, কেমনভাবে ফর্ম ফিল আপটা করতে হবে সেটাও দেখাবো, কার জন্য কত কি ফিস পেমেন্ট করতে হবে, তার সাথে কত কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমাদেরকে ফর্ম ফিল আপের জন্য, সব কিছু বিস্তারিত আলোচনা করবো। তো ভিডিওটার সঙ্গে অবশ্যই যুক্ত থাকো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের পরীক্ষা কেন, পরীক্ষার পরে কাউন্সেলিং পর্যন্ত, কলেজে ভর্তি পর্যন্ত আমরা তোমাদেরকে এই চ্যানেলের সমস্ত তথ্য দিয়ে তোমার সাহায্য করে থাকবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, আমরা সবচেয়ে প্রথমে দেখে নিই যে তোমাদের কবে থেকে শুরু হচ্ছে এবছরের রাজ্য জয়েন্টের ফর্ম ফিল আপ আর কত তারিখ পর্যন্ত চলবে সেটা। এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট দেয়নি, জাস্ট পত্রিকার মাধ্যমে WBCI বোর্ড থেকে জানানো হয়েছে। তো সেটা একবার তাড়াতাড়ি দেখে নাও। দেখো, এই নোটিফিকেশনটা একটা প্রকাশ হয়েছে, এটা হচ্ছে WBCI বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তো এখানে ক্লিয়ারলি লেখা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন উইথ পেমেন্ট ফিস 28/12/2023 থেকে শুরু হবে, অর্থাৎ এই মাসেরই 28 তারিখ থেকে শুরু হচ্ছে, চলবে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ থেকে শুরু হয়ে পরে 31 তারিখ পর্যন্ত আমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবো। এই 31 তারিখ পর্যন্ত দেওয়ার পিছনে অনেক কারণ আছে, কারণ তোমাদের অনেকের কাছে এখন এইচএস এর অ্যাডমিট কার্ড থাকবে না, যারা এবছরই এইচএস দিতে চলেছে 2024-এ, তার জন্য তারা কিন্তু এখন ফর্ম ফিল আপ করবে না, কিছুদিন পরে ফর্ম ফিল আপ করবে, অ্যাডমিট কার্ডটা হাতে পাওয়ার পরে ফর্ম ফিল আপ করবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের টেন্টেটিভ এক্সাম ডেট আমরা আগেও দেখে নিয়েছি যে 28/4 দেওয়া হয়েছে টেন্টেটিভ এক্সাম ডেটটা। তো সেই হিসাবে এটা টেন্টেটিভ, এটা পরিবর্তিত হতে পারে, তবে এটাতেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এইটুকুই দেওয়া আছে। তোমরা যদি ফার্দার আরো কোনো ইনফরমেশন পেতে চাও তাহলে এই হচ্ছে WBCI বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, দুটো ওয়েবসাইট আছে, যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতে পারো, তাহলে জেনে যাবে। তবে এটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, nic.in টা বেশি অ্যাক্টিভ থাকে। এই ওয়েবসাইটটা নতুন খোলা হয়েছে, এটাতে পরে আপডেট পাবে, এটাতে আগে আপডেট পাবে। ওকে, চলো এরপর আমরা ধীরে ধীরে সবকিছু তথ্য একটার পর একটা জেনে নিই, যে সবার চেয়ে প্রথমে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো সম্পর্কে একটু ভালো করে জেনে নিই। সবচেয়ে প্রথমে আমরা যখন ফর্ম ফিল আপটা করতে আসবো, কেমনভাবে ফর্ম ফিল আপ করবো আমি সব প্রসেসটা দেখাচ্ছি, কিন্তু কি কি ডকুমেন্টস লাগবে একবার দেখে নিই। আমাদেরকে এইচএস এর অ্যাডমিট কার্ড বা এইচএস এর রেজিস্ট্রেশন কার্ড লাগবে। এরপর যাদের কাছে এইচএস এর অ্যাডমিট কার্ড নেই, তাহলে তারা কি পরীক্ষা দিতে পারবে না? না, এটা নয়, তোমরাও পরীক্ষা দিতে পারবে। তোমাদের কোনো প্রকার কোনো অ্যাডমিট মানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে পরেও করতে পারো, তুমি রেজিস্ট্রেশন কার্ড তো পেয়ে গিয়েছো, সেটা দিয়ে করতে পারো, কিন্তু আমি কি সাজেস্ট করবো সবসময় অ্যাডমিট কার্ড দিয়ে করবে। তোমার 31/1 পর্যন্ত টাইম আছে, তুমি কিছুদিন ওয়েট করে যাও, ততদিনে তো তুমি অবশ্যই একটা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তো এইচএস এর অ্যাডমিট কার্ডটা তুমি তারপরে ফর্ম ফিল আপটা করবে, বেশি দিন সময় লাগবে না। এরপর দ্বিতীয় জিনিস হচ্ছে এইচএস এর মার্কশিট লাগবে। তারা বলবে যে আমরা তো এইচএস পরীক্ষায় দিইনি, যারা 2024-এ পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য এইচএস এর মার্কশিট লাগবে না। এটা কাদের জন্য লাগবে? যারা হচ্ছে 2023-এ এইচএস পাস করেছে বা তার আগে এইচএস পাস করেছে, তাদের জন্য লাগবে। 2024-এ যারা তোমরা অ্যাপিয়ারিং স্টুডেন্ট বলা হয় তোমাদেরকে, তোমরা যারা অ্যাপিয়ার করতে চলেছো এইচএসে, তোমাদের মার্কশিট লাগবে না, চিন্তার কোনো কিছু নেই, কোনো ক্ষতি হবে না বা কোনো অসুবিধার কিছু নেই, তোমরাও পরীক্ষাতে বসতে পারবে। কারণ মার্কসটা এখন ম্যাটার করে না, মার্কসটা কাউন্সিলিং এর সময় ম্যাটার করে। যাদের যাদের আছে তাদেরকে দিতে হয়, যাদের যাদের নেই তাদের অন্য ব্যবস্থা আছে, বলে দেবো। আইডেন্টিটি কার্ড হিসেবে তোমাকে আধার কার্ড, ভোটার কার্ড বা তুমি যে কোনো গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ একটা নিয়ে রাখবে। বেস্ট কি অপশন হবে, একটা আধার কার্ড নিয়ে রাখবে, বা তুমি ভোটার কার্ডও নিয়ে রাখতে পারো। আধার কার্ডটা নিয়ে রাখার পিছনে বলার পিছনে কারণ কি, তোমাদের সকলের কাছেই আধার কার্ড আছে, কারণ ভোটার কার্ড তোমাদের কাছে নেই এখনো পর্যন্ত, 18 বছর তোমাদের বয়স না হতেও পারে। দ্বিতীয় কথা কি, আধার কার্ডটাতে তোমার অ্যাড্রেসের সবকিছু ডিটেলস দেওয়া আছে, যে অ্যাড্রেসটা আমাদের কাজে লাগবে। তো এখান থেকে আমি পেয়ে যাবো তোমার সবকিছু ইনফরমেশন আধার কার্ডটাতে লেখা থাকবে, সেইটার মতন করে সেইটার বেসিসে আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। লাস্ট হচ্ছে দুটো জিনিস, ফটোগ্রাফ লাগবে। যে ফটোগ্রাফটা অর্থাৎ তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি, ছবিটার বিশেষ বৈশিষ্ট্য আছে, ব্যাকগ্রাউন্ডটাকে সবসময় লাইট কালার রাখবে বা হোয়াইট রাখবে, কোনো অসুবিধা নেই, হয় লাইট কালার রাখবে নয়তো হোয়াইট কালার রাখবে। দ্বিতীয় জিনিস হচ্ছে তোমার যাতে এই কানগুলো যাতে দেখা যায়, ফটোগ্রাফ যেটা দেবে সেটাতে যাতে এই কানগুলো প্রপারলি ভিজিবল হয়, মুখে কোনো মাস্ক পরে থাকা যাবে না, একদম পুরো ফেসটা যাতে ক্লিয়ারলি ভিজিবল হয়ে থাকে। বিশেষ করে এই কান, দুটো কান যে রয়েছে, দুটো কানই কিন্তু যাতে প্রপারলি ভিজিবল হয়ে থাকে। তোমাদের মেয়েরা যারা ফর্ম ফিল আপ করবে, অনেকে কানটা চুল দিয়ে ঢেকে রাখো, একদম চলবে না, চুলগুলোকে কানের পিছনে করতে হবে, তারপরে তোমাকে সে একটা ছবি তুলে পরে নতুন ছবি তোমাকে আপলোড করতে হবে। এখানে কোনো ম্যান্ডেটারি নয় যে নিচে তোমার একটা ফটোগ্রাফের অনেকে থাকে না, নিচে হচ্ছে ডেটটা লেখা থাকে যে এত তারিখে তোলা হয়েছে, কোনো দরকার নেই, ওটা দেওয়ার দরকার নেই, কিচ্ছু দরকার পড়বে না। কিন্তু তুমি যে কোনো সাইবার ক্যাফেতে যখন ফর্ম ফিল আপ করতে যাবে, বা তুমি যদি নিজেও ফর্ম ফিল আপ করো, অবশ্যই তোমাকে মনে রাখতে হবে তোমার যেই ছবিটা, যে ফাইলটা হবে পিডিএফ এ তোমাকে আপলোড করতে হবে, সেইটার
সাইজটা হবে 20 কেবির থেকে 200 কেবির মধ্যে, অর্থাৎ মিনিমাম 20 কেবি হতে হবে আর ম্যাক্সিমাম তুমি 200 কেবি যেতে পারো। সিমিলার হইতে তোমাকে একটা সাদা কাগজে সিগনেচার করতে হবে, সবসময় চেষ্টা করবে সিগনেচারটা তোমার ব্লু কালারের কালিতে করার, তাহলে কি হয় কালোতে অনেক সময় বোঝা যায় না কালারটা যে এটা জেরক্স নাকি অরিজিনাল। ব্লু কালারের সাইনটা করবে আর সেটা হচ্ছে 20 কেবির থেকে 200 কেবির মধ্যেই হতে হবে। তো মাথায় রাখবে এই জিনিসগুলোকে তোমাদেরকে রেডি রাখতে হবে। এরপর আমাদের চলে যাই যে কেমন ভাবে তাহলে এবার আমরা ফর্ম ফিল আপটা করবো। তার এই যে এটা WBJEE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কোনো আপডেট নেই এখন, কিছুদিন পরে দেখবে এখানটাতে একটা ব্লু কালারের বক্স চলে আসবে, যেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, লিখা উঠে যাবে যে তুমি এত তারিখ থেকে এত তারিখ ফর্ম ফিল আপ করতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে। এইখানটাতে পাবে, এইখানটার থেকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আমরা চলে আসবো এরকম একটা সেকশনে, এই একটা সেকশনে চলে আসবো, যেখানে হচ্ছে তোমার কাছে দুটো অপশন থাকবে, খুব ভালো করে লক্ষ্য করো, দুটো অপশন থাকবে। একটা হচ্ছে ক্যান্ডিডেট সাইন ইনের লগইন থাকবে, একটা থাকবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের অপশন থাকবে নিচের দিকে গেরুয়া রঙে। তোমাকে অবশ্যই ক্লিক করতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে, কারণ তুমি প্রথমবারের জন্য ফর্ম ফিল আপ করছো। তুমি 2020 সালে পরীক্ষা দিচ্ছ না, 23 সালে পরীক্ষা দিচ্ছ না, 22 সালে পরীক্ষা দিচ্ছ, আমি দেখতে যাবো না। তোমাকে যতজনই তুমি নতুন পরীক্ষা দাও, আগে পরীক্ষা দিয়েছো, কিচ্ছু ম্যাটার করে না, সবাইকে এই যে নিচের দিকে গেরুয়া রঙের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর তোমরা একটা নতুন পেজে যাবে। এরপর তাহলে এই সাইন ইনটা কার জন্য, দেখো ভালোভাবে শুনো। তুমি রেজিস্ট্রেশন করে নিলে, রেজিস্ট্রেশন করার পর তোমার একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে, তার সাথে তুমি একটা নিজের পাসওয়ার্ড দেবে, সেই পাসওয়ার্ডটা তুমি নিজের মতন দেবে। ভবিষ্যতে যদি তুমি কোনোদিনও চাও আবার লগ ইন করার জন্য, তোমার ওই ওয়েবসাইটে গিয়ে পর দেখবে যে তোমার কোনো ইনফরমেশন ভুল আছে কিনা। একটা কারেকশন পিরিয়ড বলে জিনিস থাকে, তুমি ফর্ম ফিল আপ করলে কিছু ভুল হয়ে গেল, ধরো দুদিন পরে এই 31 তারিখে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, হয়তো দেখবে 5ই ফেব্রুয়ারি হচ্ছে ওপেন হয়ে গেছে আবার ওয়েবসাইটে, যেখানে তুমি গিয়ে পরে এডিট করতে পারবে। তোমার ছবি দিতে ভুল হয়েছে, সিগনেচার দিতে ভুল হয়েছে, নামের স্পেলিং ভুল হয়েছে, সেগুলো পরবর্তী সময় এডিট করে যায়, তখন আমাদেরকে এইখান থেকে সাইন ইন করতে হয়। ক্লিয়ার হয়ে গেল? নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে সবচেয়ে প্রথমে আমরা ক্লিক করবো। সেটাতে ক্লিক করার পরে আমরা এরকম একটা পেজে আসবো, যেখান থেকে এই আই অ্যাগ্রি বলে একটা অপশন থাকবে, এখানে টুক করে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে পেজটা রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হওয়ার সাথে সাথে আমরা নেক্সট এই পেজে চলে আসবো, যেখানে আমাদেরকে আমাদের রেজিস্ট্রেশনের ডিটেলস ফিল করতে হবে। কি কি ডিটেলস আছে? তোমার নিজের ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট মাদার্স নেম, খুব ভাইটাল পয়েন্ট। তোমার মায়ের নামটা তুমি যেটা এখন দেবে তুমি ভালো করে দেবে, নয়তো কাউন্সিলিংয়ে গিয়ে পরে প্রচুর ভুগতে হবে। যেটা নাম সেটাকে ভালো করে লক্ষ্য করে দেবে, নয়তো এটা তোমাকে এমন ভোগাবে তোমরা সেদিন বুঝতে পারবে যে কাউন্সিলিং গিয়ে পর পরীক্ষা ভালো দিয়ে পড়ো, কাউন্সিলিংয়ে বসতে পারবে না। কেন? এই যে এইটার জন্য। মাদার্স নেমটা ভীষণ ভাইটাল জায়গা। নিজের নাম সব কিছু ক্যাপিটালে লেখার চেষ্টা করবে, ক্যাপস লক দেবে, ক্যাপিটাল লেটারে সব কিছু লিখবে। নিজের নামে প্রতিটা অ্যালফাবেট ক্যাপিটালে থাকবে, সব কিছু ক্যাপিটালে লেখার চেষ্টা করবে। মাদার্স নেমকে ভালো করে দেবে। এইদিকে ফাদার্স নেম দিতে হবে, ফাদার নেম দেবে। ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে, ঠিক করে ডেট অফ বার্থ দেবে। এই ডেট অফ বার্থ আর মাদার নেম ভীষণ ভাইটাল জায়গা, এটার উপরেই তোমাকে ডিপেন্ড করবে কাউন্সিলিংয়ে বসতে পারবে। এইখান থেকে তোমার জেন্ডার সিলেক্ট করবে। তোমার এইখান থেকে আইডেন্টিফিকেশন টাইপ জানতে চেয়েছে, এই আইডেন্টিফিকেশন টাইপে তোমাকে আধার কার্ড, ভোটার কার্ড বা তুমি আরও প্রচুর এইচএস এর অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে এখানে সাবমিট করতে পারো। বেস্ট অপশন কি? একটা অপশন থাকে গভর্নমেন্ট আইডি প্রুফ, এনি গভর্নমেন্ট আইডি প্রুফ দেবে কি? আধার কার্ড। কেন? এইখানে আইডেন্টিটি নাম্বার দিতে হয়, এই জায়গাটাতে তুমি কি লিখবে? তোমার আধার নাম্বার যেটা, সেই আধার নাম্বারটা এখানটাতে লিখে দেবে। কন্ট্যাক্ট ডিটেলস আছে, সেখানে হচ্ছে তোমার নিজের মোবাইল নাম্বার, নিজের পার্সোনাল মোবাইল নাম্বার, কারণ জেনে রাখবে কলেজে ভর্তি হওয়া পর্যন্ত এই নাম্বারটা তোমার সাথে থাকবে, তার মতন সাবধানে দেবে, এটা দেবে। এইদিকে হচ্ছে ইমেল আইডি, নিজের পার্সোনাল ইমেল আইডি তোমাকে দিতে হবে। এখানে দেখবে দুটো চেকবক্স আছে, এই আই অ্যাগ্রি করে আছে, এই চেকবক্সে ক্লিক করবে, এই চেকবক্সে ক্লিক করবে। এগুলো করার পরে সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা ওটিপি আসবে, ওটিপি ভেরিফিকেশন হবে, তুমি ওটিপিগুলো ভেরিফাই করে নেবে। তারপরে নিচের দিকে তোমাকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে, দেখো চুজ ইওর পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ড জেনারেট করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি বলে দিই, যদিও বা আমি 28 তারিখে আবার আসবো, আবারও ফর্ম ফিল আপটা পুরো করে পরে দেখাবো। সাপোজ তোমার নাম রাজু, ঠিক আছে? তো RAJU। দেখো আমি রাজু নামটা কেমনভাবে রেখেছি, 8টাকে ক্যাপিটাল রেখেছি, বাদ বাকিগুলোকে স্মল রেখেছি। এরপর যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার বস করাতে হবে, হয় তুমি @ বস করাতে পারো, তুমি হ্যাশট্যাগ বস করাতে পারো, বা তুমি ডলারের সাইন দিতে পারো, তুমি যা ইচ্ছে করতে পারো। এটা করলে তারপর নিউমেরিক্যাল নাম্বার বস করাতে হবে, 1 2 3 4 5 বস করালাম, 9 1 2 6 5 বস করালাম, বা 3 2 3 5 5 7 2 বস করে দিলাম, যেমন ইচ্ছা বস করো। টোটাল আমাকে 1 2 3 4 5 6 7 8টা মিনিমাম হতে হবে ক্যারেক্টার, 8 ক্যারেক্টার হতে হবে, একটা ক্যাপিটাল লেটার হতে হবে, স্মল ক্যারেক্টার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, নিউমেরিক্যাল থাকতে হবে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া, পাসওয়ার্ড দেওয়ার ক্রাইটেরিয়া। এটা যদি ফলো না করে পাসওয়ার্ড দিতে পারবে না, মাথায় রাখবে এরকম ভাবে পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, এটা দিয়ে দেওয়ার পর তোমাকে এই সাইডে দেখবে একটা সিকিউরিটি পিন থাকবে, এইটা যেটা লেখা থাকবে হুবহু এই পাশে এই সিকিউরিটি পিনটাকে ওরকম লিখবে, দিয়ে সাবমিট করবে, তাহলে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সাকসেসফুল হলো। তোমার মোবাইলে একটা তোমার নিজের নামে অ্যাপ্লিকেশন আইডি যাবে, মোবাইলে SMS ও যাবে, ইমেলও যাবে।
ঠিক করে ইমেল দেবে, ভুল ইমেল দিলেই কিন্তু মানে একদম পুরো গোলমাল হয়ে যাবে। তাহলে এইখানে হচ্ছে তোমার যে পাসওয়ার্ডটা দিলে তুমি সেই পাসওয়ার্ডটাকে খাতায় নোট করতে হবে, তার সাথে তোমার যেই অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হলো সেই অ্যাপ্লিকেশন আইডিটাকে মনে রাখবে, ওটা কিন্তু তোমার অনেক দিন কাজে লাগবে, তুমি এক্সামের পরে পর্যন্ত কাজে লাগবে। এরপর তুমি এখানে দেখতে পাবে একটা জিনিস যে হচ্ছে তোমার এখানে সব কিছু রয়েছে, যে তোমার যত কিছু ডিটেলস আছে সেই ডিটেলসগুলো সব এখানে দেখতে পাবে, যেগুলো তুমি ফিল আপ করলে। তো এখানে নিচের দিকে ফাইনাল সাবমিটের অপশন থাকবে, ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবে, তাহলে এটা সাবমিট হয়ে যাবে। এবারে আমরা যে সেকশনটাতে এলাম সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ, এটা কমপ্লিট হয়েছে, বাদ বাকি অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস আরে সব কিছু হচ্ছে আমার ইনকমপ্লিট আছে, এগুলোকে ধীরে ধীরে এবারে করতে হবে। দেখো এরপর আমরা এই সেকশনে চলে আসবো, যেখানে তোমার এই ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ আর জেন্ডারটা সিলেক্ট করা থাকবে, অলরেডি তুমি সিলেক্ট করেছো। ন্যাশনালিটি তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, তোমার স্টেট অফ ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল না কিসের আন্ডারে সেটা সিলেক্ট করতে হবে, রিজিয়নটা তোমার হিন্দুইজম সিলেক্ট করতে হবে, বা তুমি যেটার মধ্যে পড়ছো আর কি সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি ভীষণ ভাইটাল একটা জায়গা, ঠিক আছে, এইটাকে ঠিক করে এখন সিলেক্ট করতে হবে, ভীষণ ভাইটাল জায়গা, মাথায় রাখবে। ক্যাটাগরি তুমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরির আন্ডারে পড়ে থাকো ইডাব্লিউএস দেবে। ইডাব্লিউএসটা নতুন এবছর হচ্ছে এইটাতে অ্যাড করা হয়েছে। ইডাব্লিউএস কারা হতে পারে? একমাত্র জেনারেল স্টুডেন্টরাই ইডাব্লিউএস হতে পারে, এসসি এসটি ওবিসিরা ইডাব্লিউএস হতে পারে না, শুধুমাত্র জেনারেলরাই ইডাব্লিউএস হতে পারে। কিন্তু মেক শিওর তোমাকে ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়তে হবে। তুমি যদি ইডাব্লিউএস ক্রাইটেরিয়ার মধ্যে না পড়ো তুমি ইডাব্লিউএস এখানে সিলেক্ট করবে না। আর এখানে একবার যদি তুমি যেটা সিলেক্ট করে দেবে তোমার কিন্তু সেটাই থেকে যাবে। এবার কারেকশন পিরিয়ডে গিয়ে পরে তুমি চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি এখানে একবার সিলেক্ট করে দাও, পরবর্তী সময় যদি তুমি কোনো সার্টিফিকেট শো না করাতে পারো তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। এখন ফর্ম ফিল আপের সময় কোনো সার্টিফিকেট লাগবে না, কারোর কাস্ট সার্টিফিকেট বা কিচ্ছু লাগবে না। সার্টিফিকেট লাগবে, পরীক্ষা দেবে, রেজাল্ট বেরোবে, কাউন্সেলিংয়ে বসবে, কলেজে ভর্তির আগে সার্টিফিকেটগুলো শো করাতে হবে। যদি না শো করাতে পারো তোমার সিটটা ক্যান্সেল হয়ে যাবে, সিম্পল কথা। এরপর এইখানটাকে সিক করে করবে যে তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটাকে ঠিক করে দেবে। তারপর নিচে হচ্ছে আমরা যে সেকশনে চলে আসবো, দেখে নাও একটু। আমাদের কাছে এখানে হচ্ছে তোমার যদি কোনো পার্সন মানে ডিসেবিলিটিস থাকে তাহলে এখানে ইয়েস বা নো করবে, যদি কোনো কিছু না থাকে নো করবে, আদারওয়াইজ ইয়েস করবে। এখানে এই টিউশন ফি ওয়েভার বলে যেটা লেখা রয়েছে এটা ভীষণ ভাইটাল জায়গা। টিউশন ফি ওয়েভারটা নো করা রয়েছে না, এটা সবার ক্ষেত্রে নো হবে না। এইখানটাতেই তোমাদেরকে অনেককে বাঁচিয়ে দেবে। তোমাদের যাদের ফ্যামিলির ইনকাম 2.5 লাখের থেকে নিচে, এর থেকে যাদের ফ্যামিলি ইনকাম কম আছে তারা এই টিউশন ফি ওয়েভারটাকে ইয়েস করবে, মাস্ট ইয়েস করবে। এটা করার পিছনে ভীষণ সুবিধা পাবে কি, যে তোমার কিন্তু মানে যে কলেজে ভর্তি হবে সেই কলেজে যদি ধরো ফিস হচ্ছে 5 লাখ টাকা, কিন্তু তুমি কত লাখ টাকা? 1 লাখ টাকা দিয়ে পড়াশোনা করে পর বেরিয়ে যাবে, 4 বছরের খরচা 1 লাখ টাকা তোমার লাগবে, বা আরও কম লাগবে, 20-30 হাজার টাকা তো বেরিয়ে যেতে পারে, কলেজের উপর ডিপেন্ড করছে কীরকম কলেজ আছে। তো এটাকে ইয়েস করে রাখবে, যাদের ফ্যামিলির ইনকাম 2.5 লাখের থেকে কম অবশ্যই ইয়েস করে রাখবে, মাথায় ঢুকিয়ে রাখো। বাকি হচ্ছে তোমার যদি কোনো ডিসেবিলিটিস থেকে থাকে সেগুলোকে দেবে এখান থেকে। এইখানে ইনকাম ক্যাটাগরি দিতে হবে। ইনকাম ক্যাটাগরি মানে কি? এই যে বিলো 2.5 লাখ লেখা রয়েছে না, মানে কি এটা হচ্ছে টিএফডব্লিউ ক্যাটাগরির আন্ডারে পড়ছে। এখানে অনেক অপশন থাকে, যে বিলো 2.5 লাখ, 3 লাখ থেকে 5 লাখ বা 10 লাখের উপরে তোমার ফ্যামিলির ইনকাম যত, সেটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে আমরা নেক্সট এই সেকশনে চলে যাবো। নেক্সট সেকশনে যাওয়ার পরে আমরা যেখানে চলে এলাম এই জায়গাতে চলে আসবো। এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যারা হচ্ছে এবছর এইচএস দিতে যাচ্ছ তাদেরকে এই জায়গাটাকে ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। এখানে পাসিং স্ট্যাটাস বলে একটা অপশন থাকে। পাসিং স্ট্যাটাসে দুটো অপশন থাকে, একটা কি থাকে পাস্ট PASSED, আর একটা থাকে অ্যাপিয়ারিং, ঠিক আছে? তো মানে তুমি দিতে চলেছো নাকি পাস করে দিয়েছো। যদি তুমি এখানে পাস্ট সিলেক্ট করে দাও, যে পাস করবে মানে পাস করে গেছো আর কি, তখন তোমাকে এখানে পাসিং ইয়ারটা সিলেক্ট করতে হবে 2023 বা তার আগে যে কোনো ইয়ার সিলেক্ট করতে হবে, যে ইয়ারে পাস হয়েছো। তোমাকে এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটাকে দিতে হবে, যেটা তোমার রোল নাম্বার অ্যাডমিট কার্ডে লেখা আছে সেটা দিতে হবে। এরপর তুমি যদি এখানে অ্যাপিয়ারিংটাকে সিলেক্ট করো তখন তোমার এখানেও কিছু ফিল আপ করতে হবে না, কিছু ফিল আপ করার অপশনই পাবে না, এগুলো সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তুমি এখানে ঢুকতেই পারবে না। এটাকে দিতে হতে পারে, আমি শিওর নই এবছর কি নিয়ম করবে, না দিতে হতেও পারে। ওর জন্যই বলছি যে আমি আবার যখন দেখাবো, যবে হচ্ছে তোমার 28 তারিখে দেখাবো, তারপরে তোমাদেরকে বলবো যে কবে তোমরা ফর্ম ফিল আপ করবে, অ্যাডমিট কার্ডটা আমাদের লাগছে কি লাগছে না। এরপর এখানে বোর্ড অ্যান্ড কাউন্সিলিং বলে অপশন আছে, যে তুমি কোন বোর্ডের আন্ডারে পড়াশোনা করেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড নাকি CBSE ICSE, কি বোর্ডের আন্ডারে পড়াশোনা করেছো সেটা এখানে লিখে দিলে। ইনস্টিটিউট নেম উইথ পিনকোড দিতে হবে, নেম অ্যাড্রেস ইনক্লুডিং পিনকোড। তোমাকে তোমার স্কুলের নাম, অ্যাড্রেস, তার সাথে তার পিনকোড দেবে। রেজাল্ট মোড, এখানে কাদেরকে এগুলো দিতে হবে? এগুলো কিন্তু যারা হচ্ছে অ্যাপিয়ারিং স্টুডেন্ট 2024-এ পরীক্ষা দিতে চলেছে তাদেরকে কিচ্ছু দিতে হবে না, যারা হচ্ছে পরীক্ষা দিয়ে দিয়েছে পাস করে গেছে তাদেরকে। রেজাল্ট মোডটাতে পার্সেন্টেজ নাকি CGPA দুটো অপশন থাকবে। পার্সেন্টেজে যদি তুমি মার্কস দিতে চাও পার্সেন্টেজ দেবে, CGPA-তে মার্কস দিতে চাইলে CGPA দেবে। তারপরে এখান থেকে অবটেন মার্কস, কত মার্কস অবটেন করেছো আর কতর মধ্যে করেছো, ম্যাক্সিমাম মার্কস কত ছিল। যেমন আমাদের 500 নম্বরের পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, 500-র মধ্যে তুমি কত পেয়েছো, 450, 460, 470, সেটা দিবে। অটোমেটিকলি পার্সেন্টেজটা এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে, তোমার কিছু করতে হবে না। তারপর সেভ এন্ড নেক্সট করবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট দেখো, এরপর নেক্সট
এই জায়গাতে চলে এলাম। এখানে হচ্ছে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। এই অ্যাড্রেসটাতে যেরকম হচ্ছে তোমার আধার কার্ডে দেওয়া আছে, আধার কার্ডে তোমার লেখা আছে, সেগুলো তুমি সেরকমভাবে দেবে, ঠিক আছে। সব কিছু এগুলো এখন চেঞ্জ হয়ে গিয়েছে, আমি বলে দিই, এগুলো এখন অনেক কিছু লেখা চেঞ্জ হয়ে গেছে। এখানে পোস্ট বা ভিলেজ অনেক কিছু লিখতে দেয়, সেটা দেখলেই বুঝতে পেরে যাবে। এখানে ভিলেজ দিতে হবে, এখানে কান্ট্রি, এখানে সাব লোকালিটি বা থানা দিতে বলে অনেক সময়, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে আমরা দেখতে পাবো। এখান থেকে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, পিনকোডটা এখানে পুট করতে হবে, আর তোমার ডিস্ট্রিক্ট কি সেই ডিস্ট্রিক্টটাকে এখানে লিখতে হবে। যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আর করসপন্ডেন্স অ্যাড্রেস একই হয়ে থাকে, মানে তুমি কোনো একটা জায়গায় স্থায়ী বাসিন্দা ওখানেই থাকো, আর কোনো একটা তোমার বাবা ধরো কাজের সূত্রে তোমাদের বাড়ি, স্থায়ী বাড়ি হচ্ছে একটা জায়গায়, আর তোমরা বিভিন্ন জায়গাতে ঘুরে যাচ্ছ, এইদিকে একবার যেতে হচ্ছে 5 বছর ছাড়া ছাড়া এইদিকে থাকো, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যাড্রেস দুটো আলাদা আলাদা হবে, সেইভাবে সেই অ্যাড্রেসটা দেবে, ওকে। আর যাদের একই হবে তাদেরকে এখানে সেম অ্যাজ করসপন্ডেন্ট অ্যাড্রেস এই অপশনটাতে ক্লিক করে দিলেই এটা অটোমেটিকলি ফিল হয়ে যাবে, তোমাদেরকে আর ফিল আপ করার দরকার নেই। নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট করবে। এটা করার পরে আমরা এই পেজে চলে আসবো, যেখান থেকে তোমাদেরকে এক্সাম সেন্টার চয়েস করতে হবে, যে তুমি কোথায় পরীক্ষাটা দিতে চাও, তোমার চয়েসটা কি হওয়া উচিত। তো সেই হিসাবে তোমার কাছে 3টে অপশন থাকে। তোমাকে আগে প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে। এইখানে তুমি তোমার বাড়ির সবচেয়ে লাগোয়া যেই এরিয়া পাবে, ধরো তোমার লাগোয়া যেই সেন্টার পেলে, সেন্টারের আগের দিন আমি লিস্ট দেখে দিয়েছিলাম কোথায় কোথায় কত কি সেন্টার আছে, তোমার বাড়ির লাগোয়া যে সেন্টার সেটাকে সবার চেয়ে প্রথমে দিলে, তারপর তার থেকে একটু দূরেরটা তারপর দিলে, তারপর তার থেকে একটু দূরেরটা তারপর দিলে। তো মাথায় রাখো সবার চেয়ে প্রথমেরটাতেই তোমার অ্যালটমেন্টটা হবে, মানে তুমি ওটাতেই পরীক্ষা দিতে চলেছো জেনে রাখো। যদি কপাল বিশাল খারাপ থাকে তারপরে তারপরেরটাতে দিতে যাবে, ওকে। মাথায় ঢুকে গেল। দিয়ে সেভ এন্ড নেক্সট করবো। সেভ এন্ড নেক্সট করে দেওয়ার পরে আমরা এই পেজে চলে আসবো, যেখানে আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। যেখানে আমাদের দুটো ডকুমেন্টস আমি বলেছিলাম তোমাদেরকে রেডি করে রাখতে, যে ফটোগ্রাফ আর সিগনেচার, এই দুটোকে এখানে চুজ ফাইলে সিলেক্ট করবে, দিয়ে তারপর আপলোড করে দেবে, দিয়ে তারপরে সাবমিট অ্যান্ড প্রিভিউ করবে। এটা করে দেওয়ার পরে তোমাদের কাছে লাস্ট ফাইনাল সাবমিটের একটা অপশন থাকবে, যেখানে হচ্ছে এইখানে এই যে তোমরা দেখতে পাবে যে তোমার ছবিটা আপলোড হয়েছে, এইদিকে হচ্ছে সেলফ ভেরিফাইডের একটা অপশন থাকবে, এটাতে টিক করতে হয়। নিচের দিকেও এখানে হচ্ছে সেলফ ভেরিফাইডের একটা অপশন থাকে, এটাতে টিক করতে হয়। এরপর তোমরা নিচের দিকে এখানে তোমাদের দেখতে পাবে যে পুরো ফর্মটা যেটা এতক্ষণ ধরে ফিল আপ করলে সেগুলো এখানে সব লেখা চলে আসবে। নিচের দিকে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটের একটা অপশন পাবে, এটাতে ক্লিক করবে। এই সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটেতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমার ফর্মটা সাবমিট হয়ে যাবে। তুমি আর কোনো প্রকারে এরপরে আর চেঞ্জ করতে পারবে না। তার আগে এখানে একটা ডিক্লারেশনের জন্য চেকবক্স থাকে, এই চেকবক্সটাতে ক্লিক করতে হবে, তারপর এটা তুমি ক্লিক করতে পারবে। এটা ক্লিক করার আগে পুরোটাকে আবার মিলিয়ে দেখে নেবে যে কোথাও ভুলভ্রান্তি আছে কিনা। যদি একবার সাবমিট করতে আর কিন্তু এডিট করতে পারবে না। এবারে এডিট করতে গেলে কিন্তু আবার যবে কারেকশনের ডেট দেবে তারপরে এডিট করতে পারবে। ভালো করে একবার চোখ বুলিয়ে চেক করে নেবে। এরপর নিচের দিকে চলে যাব আমরা, আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেছে, দেখো সব কিছু কমপ্লিট চলে এসেছে, শুধুমাত্র ইনকমপ্লিট কি আছে, ফি স্ট্রাকচারটা। এবারে কাদেরকে কত কি ফিস পেমেন্ট করতে হবে সেই বিষয়ে একটু আমি বলে দিই। দেখো তোমরা যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছো, জেনারেল ক্যাটাগরির মধ্যে যারা ছেলেরা রয়েছে তাদেরকে 500 টাকা দিতে হবে, যারা মেয়েরা রয়েছে তাদেরকে হচ্ছে 400 টাকা দিতে হবে। এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস টিএফডাব্লিউ সবাইকে মেলদেরকে দিতে হবে 400 টাকা, আর ফিমেলদেরকে দিতে হবে 300 টাকা, আর থার্ড জেন্ডারদেরকে হচ্ছে তোমার 300 টাকা দিতে হবে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। তুমি তোমার কাছে যদি কোনো তোমার দাদার কাছে পেমেন্ট মেথড থাকতে পারে, তুমি কোনো একটা সাইবার ক্যাফেতে গিয়ে পেমেন্ট করতে পারো, যেটা ইচ্ছা তুমি করতে পারো। তোমার যদি ডেবিট কার্ড থাকে বা তোমার এটিএম কার্ড যদি তোমাদের বাড়িতে থাকে তবুও তুমি পেমেন্ট করতে পারবে। গুগল পে, ফোনপে যে কোনো মাধ্যম দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে। এবার পেমেন্টের সিস্টেমটা একটু আমরা দেখে নিই ভালো করে। দেখো এইখানে আমরা হচ্ছে এটাতে যাব, পে রেজিস্ট্রেশন ফিসে ক্লিক করব, এখানে একটা অপশন চলে আসবে, পে অনলাইন পেমেন্টের অপশন চলে আসবে। এখানে তোমাকে শো করে দেবে তুমি কত টাকা পেমেন্ট করতে হবে, কারো 500 টাকা, 300 টাকা, 400 টাকা, বিভিন্ন জনের বিভিন্ন হবে। তারপরে এখানে ক্লিক করার পরে পে ফি এটাতে ক্লিক করবে। তারপরে তোমার নিচের দিকে এখানে চলে আসবে, এইখান থেকে তুমি পুরো ফিসটা পেমেন্ট করে নিলে। লাস্ট একটা কাজ পড়ে থাকবে, এখানে ডাউনলোড কনফার্মেশন পেজ বলে একটা অপশন চলে আসবে। এই কনফার্মেশন পেজটাকে তোমাকে ডাউনলোড করতে হবে, দুটো পেজের একটা পুরো অ্যাপ্লিকেশন যেটা ফিল আপ করলে সেটার একটা তোমার প্রমাণপত্র তোমার কাছে চলে আসবে, সেটাকে তোমাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে। আর সেই প্রিন্ট আউটটা যেটা করবে, সেই প্রিন্ট আউটের পিছনের দিকে তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটাকে লিখে পড়ে নিজের কাছে রেখে দেবে। এইটুকু হচ্ছে আমাদের কাজ। আশা করি পুরোটা বোঝা গেল। আমি আবার 28 তারিখে তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো, চিন্তার কোনো কিছু নেই। যদি বুঝতে না পারছো সেদিনে আরও ভালোভাবে ক্লিয়ার করবো, একদম লাইভ এসে পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাবো, ঠিক আছে? তো চলো আজকে পর্যন্ত তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।